নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনারা শুনছেন কেয়া পাতার নৌকো উপন্যাসটি। আজকে শুরু করছি এই কেয়া পাতার নৌকো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের অন্তিম পর্ব। আজকের পর্বের পর আপনারা কি এই উপন্যাসেরই তৃতীয় পর্ব বা তৃতীয় খণ্ড শুনতে ইচ্ছুক? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এর সাথেই তৃতীয় খণ্ড শুরু করব। আর যদি আপনারা চান যে তৃতীয় খণ্ড দুদিন পরে অন্য একটা ছোট উপন্যাসের পর আবার শুরু করব, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব, অন্তিম পর্ব। আরও একটা বছর ঘুরে গেল। এর মধ্যেই বিনু ম্যাট্রিক পাশ করে রাজদিয়া কলেজে ভর্তি হয়ে গেছে। ঝিনুক ক্লাস 9-এ পড়ছে। সুরমার মৃত্যুর পর অনেক দিন এই বাড়ির ওপর দিয়ে উদাস হাওয়া বয়ে যাচ্ছিল। তখন বিনুর মনে হতো পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি বুঝি চিরদিনের জন্য থেমে গেছে। মনে হতো চোখের সামনে দৃশ্যময় জগতের কোথাও উজ্জ্বল রং নেই, সব দীপ্তিহীন, ধূসর হয়ে গেছে। ধীরে ধীরে দুঃখের তীব্রতা কমে এসেছে। শোকটা এখন আর অনুভূতিতে নেই, স্মৃতি হয়ে গেছে। সুধা নেই, সুনীতি নেই, সুরমা মৃত। একদিন এই বাড়িটা ঘিরে সব সময় যেন উৎসব লেগে থাকত। হিরণ আসতো, আনন্দ আসতো, রুমা ঝুমারা আসতো। জাপানি বোমার ভয় যারা দেশে পালিয়ে এসেছিল তারা আসতো। গান বাজনা, নাটক, হই হুল্লোড়ে বাড়িটা গমগম করত। ভরা কোটালের পর প্রবল ভাটার টানে সবাই অদৃশ্য হয়ে গেছে। বাড়িটা আজকাল আশ্চর্য নিঝুম। যেদিকেই চোখ ফেরানো যাক শুধুই শূন্যতা। সুধা সুনীতি সেই যে কলকাতায় চলে গিয়েছিল, তারপর আর রাজদিয়ায় আসেনি। মাঝে মাঝে এক আধখানা চিঠি লিখে সম্পর্কটা টিকিয়ে রাখছে শুধু। সুধা সুনীতির কথা থাক, নতুন সংসার পেয়ে তারা বিভোর হয়ে আছে। এখান থেকে যাবার পর ঝুমাটা খুব চিঠি লিখত বিনুকে, সপ্তাহে 2টো করে। কবে থেকে চিঠি আসা কমতে কমতে একেবারেই যে বন্ধ হয়ে গেছে বিনু লক্ষ্য করেনি। সময়টা জ্যৈষ্ঠের শেষাশেষি। বাগানের আম গাছগুলো কবে নিঃস্ব হয়ে গেছে, ডালে ডালে পাতা ছাড়া আর কিছুই নেই। কালো জাম, গোলাপ জাম, রোয়াইল আর লটকা ফলের গাছগুলোর এক অবস্থা। শুধু আষাঢ়ে আম গাছগুলো সারা গায়ে কিছু কিছু ফল সাজিয়ে রেখেছে। তবে বেত ঝোপের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। হালকা বাদামি রঙের গোল গোল থোকা থোকা বেত ফলে ঝোপগুলো ছেয়ে আছে। গরম শেষ হয়ে এলো, এর মধ্যেই আকাশ জুড়ে কালো কালো ভবঘুরে মেঘেরা হানা দিতে শুরু করেছে। কদিন আর, আষাঢ় পড়লেই মেঘের টুকরোগুলো ঘন হয়ে জমাট বেঁধে চরাচর ছেয়ে ফেলবে। তারপর শুরু হবে বর্ষা। আকাশ থেকে লক্ষ কোটি বৃষ্টির ধারা সারাদিন ধরে, সারা রাত ধরে শুধু নামতেই থাকবে। চৈত্র বৈশাখে যে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, নতুন বর্ষা তাদের জুড়িয়ে দেবে। তপ্ত তৃষিত বসুন্ধরা স্নিগ্ধ সরস হতে থাকবে। চারিদিকে বর্ষা তার সজল ছায়া ফেলতে শুরু করেছে। একদিন দুপুরে অবনীমোহন কোথায় যেন গিয়েছিলেন। সন্ধেবেলায় ফিরে এসে হেমনাথকে বললেন, মা বাবু, একটা কথা বলছিলাম। কি কথা অবনী? আমি একবার আসাম যাব। হঠাৎ আসাম যাবার কথা বলছো? কদিনের মধ্যেই তো বৃষ্টি নেমে যাবে, জমিতে হাল লাঙল নামাতে হবে। আর এই সময় তুমি আসাম যেতে চাইছো? আগে হ্যাঁ, মানে কি, এবছর আমি আর চাষ করব না। তবে জমির কি হবে? এই ভাবছি বর্গাদারদের কাছে ভাগ চাষে দিয়ে দেব। তা আসাম থেকে তুমি কবে ফিরছো? এখনো কিছু ঠিক নেই। ওখানে যাবার কি কারণ ঘটলো আমি তো বুঝতে পারছি না। আমি একটা কন্ট্রাক্ট পেয়েছি। কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট? মিলিটারির। মিলিটারির? হ্যাঁ। কই, আমাকে তো
আগে কিছু বলনি? না, আজই পেলাম, আগে আর কি করে বলবো। কন্ট্রাক্ট তো নিয়েছো, তা আসামে গিয়ে কি করতে হবে? মিলিটারিদের জন্য রাস্তাঘাট আর পাহাড়ের ওপরেই ব্যারাক ট্যারাক সব তৈরি করতে হবে। তোমার ওইসব কাজের অভিজ্ঞতা আছে? না, বিন্দুমাত্র না। তাহলে? করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। রাজদিয়া আসার আগে চাষাবাদের তো কিছুই জানতাম না, করতে করতে তো শিখে গেলাম। হেমনাথ বিমূঢ়ের মতন তাকিয়ে থাকলেন, কি উত্তর দেবেন ভেবে পেলেন না। অবনীমোহনের দিকে পলকহীন তাকিয়েছিল বিনু। বাবাকে সে চেনে, তার মধ্যে কোথায় যেন একটা চঞ্চল যাযাবরের বাস। দুটো দিনও সেটা তাকে স্থির থাকতে দেয় না, নিয়ত ছুটিয়ে নিয়ে বেড়ায়। যৌবনের শুরু থেকে কত কী তো করেছেন অবনীমোহন। অধ্যাপনা, ব্যবসা, চাকরি, একটা ধরেছেন আর একটা ছেড়েছেন। নির্ভর করার মতো কিছু হাতে পেলে মানুষ সেটা ঘিরেই জীবনকে সাজিয়ে তোলে। অবনীমোহনের স্বভাব আলাদা, অনিশ্চয়তার ভেতর ছুটে বেড়ানোতেই তার যত আনন্দ। এই প্রৌঢ় বয়সে বসুন্ধরার এক কোণে অনেকখানি ভূমি তিনি পেয়েছেন, চারদিক শস্য স্বর্ণে পরিপূর্ণ। কোথায় পা পেতে বসে বাকি জীবন কাটিয়ে দেবেন তা নয়, রক্তের ভিতরেই সেই যাযাবরটা তাকে আবার চঞ্চল করে তুলেছে। 3-4 বছরের মতো রাজদিয়া তাকে মুগ্ধ সম্মোহিত করে রেখেছিল। জলবাংলার এই সরস শ্যামল জায়গাটার আর সাধ্য নেই অবনীমোহনকে ধরে রাখে। তার সম্মোহনের শক্তি ব্যর্থ হয়ে যেতে শুরু করেছে। দিন কয়েক পর অবনীমোহন আসাম চলে গেলেন। অবনীমোহন চলে যাবার পর সময় যেন ঝড়ের গতিতে ছুটতে লাগল। যুদ্ধের প্রথম দিকে দুর্ধর্ষ জার্মান বাহিনী সমস্ত পৃথিবীকে পায়ের নিচে নামিয়ে এনেছিল, এখন তারা পিছু হটছে। দিকে দিকে শোনা যাচ্ছে মিত্রশক্তির জয়ধ্বনি। একদিন খবর এলো লাল ফৌজ বার্লিনে ঢুকে পড়েছে এবং জার্মানি আত্মসমর্পণ করেছে। পূর্ব গোলার্ধে এখনও আসর জমজমাট। হঠাৎ আরেকদিন খবর এলো হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা পড়েছে এবং এই দুটি বোমাই দ্বিতীয় মহাযুদ্ধের ওপর জবনিকা টেনে দিল। অবনীমোহন সেই যে খবরের কাগজ আনার ব্যবস্থা করে গিয়েছিলেন, এখনও তা চলছে। 3 মাস পর পর হেমনাথ টাকা পাঠিয়ে দেন, ডাকে খবরের কাগজ চলে আসে। একদিন বিনু দেখল প্রথম পাতা জুড়ে বড় বড় অক্ষরে খবর বেরিয়েছে, বিশ্বযুদ্ধের অবসান, মিত্রপক্ষের নিকট জাপানের আত্মসমর্পণ, জাপ সম্রাটের ঘোষণা। পটসডাম ঘোষণার সমস্ত শর্ত স্বীকার, মিকাডো কর্তৃক পারমাণবিক বোমার ধ্বংসলীলার কথা উল্লেখ, প্রেসিডেন্ট ট্রুম্যান ও মিস্টার এটলির বিবৃতি, প্রশান্ত মহাসাগরীয় মিত্রপক্ষ বাহিনীর প্রতি যুদ্ধ বন্ধ করার আদেশ। নিউ ইয়র্ক, 15ই আগস্ট। সম্রাট হিরোহিতো অদ্য বেতারে সরাসরি জাপ জাতির উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেন যে পটসডাম চরমপত্র গ্রহণ করা হইয়াছে। জাতির উদ্দেশ্যে সম্রাটের সরাসরি বক্তৃতা এই প্রথম। একধারে ছোট হরফে আর একটা খবর বেরিয়েছে, পরাজিত জাপানের প্রতি মিত্রপক্ষের প্রথম আদেশ জারি, জেনারেল ম্যাক আর্থারের প্রতি দূত প্রেরণের নির্দেশ, সামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি মিত্রবাহিনী কর্তৃক দখলের আয়োজন। তার তলায় আর একটা খবর, জাপানি সমরসচিবের আত্মহত্যা, যুদ্ধে পরাজয়ের জের। লন্ডন, 15ই আগস্ট। জাপানি নিউজ এজেন্সির খবরে প্রকাশ যে জাপানের সমরসচিব কোরেচিকা আনামি গতরাত্রে তার সরকারি বাসভবনে আত্মহত্যা করেছেন। কোথায় গ্রেট ব্রিটেন, কোথায় আমেরিকা, নরওয়ে, কোথায় বা ফ্রান্স আর রাশিয়া। মিত্রবাহিনী জেতার ফলে সেই সব জায়গায় নাকি উৎসবের স্রোত বয়ে যাচ্ছে। যুদ্ধ জয়ের ঢেউ অখ্যাত নগণ্য রাজদিয়াতেও এসে পড়ল। মিলিটারি ব্যারাকগুলো আলোর মালা দিয়ে সাজানো হয়েছে, রঙিন কাগজ দিয়ে বড় বড় তোরণ তৈরি করা হয়েছে, সেগুলো থেকে লাল নীল কাগজের ঠোঙায় অসংখ্য লণ্ঠন ঝুলছে আর উড়ছে পতাকা। মিত্রশক্তির সবগুলো দেশের পতাকা রাজদিয়ার আকাশে সগর্বে মাথা তুলে আছে। যুদ্ধজয়ের আনন্দে সারাদিনই ব্যারাকগুলোতে হুল্লোড় চলছে। নাচ গান, অবিরাম বাজনার শব্দে
রাজদিয়া স্নায়ু বুঝে ছিঁড়েই যাবে। নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ থেকে কত যুবতী মেয়ে যে আনা হয়েছে তার লেখাজোকা নেই। তাছাড়া মদের ঢল বয়ে যাচ্ছে। মিলিটারি ব্যারাকের একটি প্রাণীও এখন সুস্থ বা স্বাভাবিক নেই, দিবারাত্রি নেশার ঘোরে আচ্ছন্ন। মাসখানেক প্রমত্ত উৎসব চলল। তারপর একদিন রাজদিয়াবাসীরা দেখতে পেল ধূসর রঙের সেই বড় স্টিমারটা এসে জেটিঘাটে ভিড়েছে। বিশাল জলপোকার মতন এই স্টিমারে করেই নিগ্রো আর আমেরিকান টমিরা রাজদিয়ায় এসেছিল। তাদের লরি, ট্রাক, কামান, বন্দুক, গোলাগুলি এবং অসংখ্য সাজ সরঞ্জাম এসেছিল। যুদ্ধ শেষ হয়ে গেছে। রাজদিয়াবাসীরা আবার দেখল জিপ ট্রাকের চাকা খুলে এবং বড় বড় লোহার পেটিতে অস্ত্রশস্ত্র বোঝাই করে স্টিমারে তোলা হচ্ছে। একদল টমিও স্টিমারে উঠল। সকালের দিকে স্টিমারটা এসেছিল, বিকালে চলে গেল। এরপর থেকে একদিন পরপর সকালবেলা স্টিমারটা রাজদিয়ায় আসতে লাগলো এবং যুদ্ধের সরঞ্জাম আর একদল করে টমি নিয়ে চলে যেতে লাগলো। 10 দিনের ভিতর 4 দিক ফাঁকা হয়ে গেল। যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় প্রাণীর কঙ্কালের মতন রাজদিয়া জুড়ে পড়ে থাকলো কতগুলো শূন্য ব্যারাক এবং লম্বা পিচের রাস্তা। যুদ্ধের মাঝামাঝি 2-3টে বছর রাজদিয়ার জীবন খুব চড়া তারে বাঁধছিল। আবার পুরনো স্তিমিত ঢিমে তালের জীবনযাপনের মধ্যে ফিরে গেল সেটা। যুদ্ধের শেষ দিকে বিস্ময়কর একটা খবর এসেছিল, সুভাষচন্দ্রের খবর। বিনুর মনে পড়ে তারা রাজদিয়া আসার কিছুদিন পর সুভাষচন্দ্র কলকাতার বাড়ি থেকে অন্তরীণ হয়েছিলেন। সেই অবস্থাতেই একদিন তাকে পাওয়া গেল না। সমস্ত দেশ স্তম্ভিত বিস্ময়ে শুনল ইংরেজদের সতর্ক বিনিদ্র পাহাড়ের মধ্যে দিয়ে তার রহস্যময় অন্তর্ধান হয়েছে। কিভাবে, কোথায়, কোন দুর্গম দেশে তিনি অদৃশ্য হয়েছেন কেউ জানতেও পারল না। সারা দেশের কাছে সুভাষচন্দ্র এক চমকপ্রদ লেজেন্ডের নায়ক হয়ে থাকলেন। তার কবছর পর যুদ্ধের যখন শেষ অঙ্ক, শেষ দৃশ্য, সেই সময় উত্তর পূর্ব সীমান্তের ওপার থেকে টুকরো টুকরো যেসব খবর আসতে লাগলো তাতে শৃঙ্খলিত দেশের হৃৎপিণ্ড বিপুল আশায় দুলতে লাগল। রূপকথার চাইতেও সে এক অবিশ্বাস্য ইতিহাস। কলকাতা থেকে অন্তর্হিত হয়ে প্রথমে আফগানিস্তান, সেখান থেকে বার্লিন, তারপর টোকিও গেলেন সুভাষচন্দ্র। পদানত দেশ তাকে যেন অস্থির, উন্মাদ করে তুলেছে। বীরনায়ক রাসবিহারী তখন আজাদ হিন্দ সংঘ সৃষ্টি করেছেন। সুভাষচন্দ্র তাতে প্রাণ সঞ্চার করে নেতৃত্ব গ্রহণ করলেন। আজাদ হিন্দ সংঘ হল আজাদ হিন্দ ফৌজ। ইতিহাসের সে এক পরম শুভক্ষণ। একই পতাকা তলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রান্ত এসে হাত মেলাল। সুভাষচন্দ্র সেদিন থেকেই নেতাজি। তারপর শুরু হলো শৃঙ্খল মুক্তির অভিযান। জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে ঊর্ধ্বশ্বাসে একাগ্র চিত্তে সে এক দুরূহ ব্রত পালন। দেখতে দেখতে সিঙ্গাপুরে জাতীয় পতাকা উড়ল। তারপর বার্মা পেরিয়ে ইম্ফল পেছনে ফেলে ঝড়ের গতিতে কোহিমা পর্যন্ত চলে এলো আজাদ হিন্দ ফৌজ। কিন্তু ওই কোহিমা পর্যন্তই। এদিকে জাপানের তখন করুণ অবস্থা। রসদ নেই, খাদ্য নেই, ফলে সুভাষচন্দ্রের বড় সাধের দিল্লি চলো স্বপ্নই হয়ে রইল। আজাদ হিন্দ ফৌজের মরণপণ অভিযান পরাভূত, বিধ্বস্ত হয়ে যায়। জীবন মৃত্যুকে যারা তুচ্ছ করেছিলেন সেই ভয়লেশহীন বীর সন্তানেরা বন্দী হয়ে একে একে দিল্লির লালকেল্লায় কারারুদ্ধ হয়েছেন। ধিলন, শাহনওয়াজ, সাইগল, পরাধীন জাতির ইতিহাসে নামগুলো সোনার অক্ষরে লিখে রাখবার মতন। বিনুর মনে আছে দিন কয়েক আগে খবরের কাগজে পড়েছিল আজাদ হিন্দ ফৌজের অভিযুক্ত সেনানীদের বিচারের জন্য সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং বন্দীরা আপিল করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ট্রাইব্যুনাল গঠনের পর 3 সপ্তাহ বিচার স্থগিত ছিল। আজ লালকেল্লায় তার প্রহসন শুরু হবে। একরকম অনায়াসেই এই বিচারের রায় আগে থাকতে বলে দেওয়া হয়েছে। সমস্ত দেশের প্রাণপুরুষ এই বীর সেনানায়কদের জন্য উদ্বেল হয়ে উঠেছে। আর সমুদ্র, হিমাচল, বিশাল ভারতবর্ষের এমন কেউ নেই মনে মনে লালকেল্লার সেই মানুষ কটির পাশে গিয়ে দাঁড়ায়নি। সামরিক ট্রাইব্যুনালের সামনে বীর সন্তানদের মুক্তির জন্য সওয়াল করতে ছুটে গেছেন ভুলাভাই দেসাই। দীর্ঘ 2 যুগ পর ব্যারিস্টার বেশে জওহরলাল আজ ভুলাভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবেন।
কোথায় কলকাতা, কোথায় বোম্বাই, কোথায় দিল্লি, সমস্ত ভারতবর্ষ আজ অস্থির উদ্বেলিত। বিচারের আগের মুহূর্তে দেশের আত্মা যেন বজ্রকণ্ঠে দাবি জানাচ্ছে স্বাধীনতার সৈনিকদের সসম্মানে মুক্তি চাই। দূর সমুদ্র কল্লোল এই রাজদিয়ায় এসেও ধাক্কা দিয়েছে। বিনুরা কলেজে স্ট্রাইক করল। 10টা প্রাইমারি স্কুল, ছেলেদের হাই স্কুল এবং মেয়েদের হাই স্কুলেও স্ট্রাইক হয়ে গেল। তারপর ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ পতাকা হাতে নিয়ে মিছিল বার করল। সারা শহর ঘুরতে ঘুরতে তারা স্লোগান দিতে লাগল। একে একে এলো রশিদ আলী ডে, বোম্বাইতে নৌবিদ্রোহ। সারা দেশ ঝড়ের দোলায় দুলতে লাগল। আজাদ হিন্দ সৈনিকদের মুক্তির জন্য আন্দোলন, নৌবিদ্রোহ, রশিদ আলী ডে বিদ্যুৎ চমকের মতো দেখা দিয়েই মিলিয়ে গেল। এদিকে ভারতবর্ষের স্বাধীনতা আর ঠেকিয়ে রাখা যাচ্ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধের শেষে গ্রেট ব্রিটেনের শ্রমিক সরকার ঘোষণা করলেন একটি ক্যাবিনেট মিশন এদেশে পাঠাবেন। উদ্দেশ্য কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় তার সূত্র উদ্ভাবন করা। 1946-এর 23শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসে পৌঁছল। দলে 3 জন সদস্য, লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং মিস্টার A.V. আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস আর মুসলিম লীগের সঙ্গে আলোচনা শুরু করল। লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগ সিদ্ধান্ত নিয়েছিল ভারতবর্ষের দেহ ছিন্ন করে একটি সার্বভৌম মুসলিম রাষ্ট্র গড়তেই হবে। লীগ নেতাদের ভয়, দেশ স্বাধীন হলে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা থাকবে না, হিন্দু রাজ তাদের ধ্বংস করে দেবে। কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্যরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন দেশভাগে তাদের বিন্দুমাত্র সায় নেই। তখন মোটামুটি স্থির হয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুশাসনের জন্য ফেডারেল গভর্নমেন্ট তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব। A, B এবং C দেশকে 3টি অংশে ভাগ করে যত বেশি বিষয়ে সম্ভব আঞ্চলিক স্বায়ত্তশাসন দেওয়া হবে। B বিভাগে থাকবে পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং ব্রিটিশ বেলুচিস্তান। এই অংশটিতে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। C বিভাগে থাকবে বাংলা ও অসম। এখানেও মুসলমানরা সংখ্যাগুরু সম্প্রদায়। আঞ্চলিক স্বায়ত্তশাসন হাতে পেলে মুসলমানদের সন্দেহ ও উৎকণ্ঠা অন্তত থাকার কথা নয়। তবে জাতির ঐক্যের দিকে দৃষ্টি রাখতেই হবে। মুসলিম লীগ শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়ে গেল। কংগ্রেসেরও এতে আপত্তি ছিল না। সফলকাম ক্যাবিনেট মিশন দেশে ফিরে গেল। ক্যাবিনেট মিশন চলে যাবার পর কদিন আবার পুরনো সংশয়, ঘৃণা এবং পারস্পরিক বিদ্বেষে আকাশ বিষাক্ত হয়ে উঠল। মুসলিম লীগ সিদ্ধান্ত নিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগ দেবে না বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করবে না। জিন্না 46-এর 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন। 46-এর 16ই আগস্ট ইতিহাসের এক অন্ধকার দিন। সারা দেশ জুড়ে আত্মঘাতী দাঙ্গা শুরু হয়ে গেল। কোথায় কলকাতা, কোথায় বিহার, কোথায় নোয়াখালী, সমস্ত ভারতবর্ষ রক্তের সমুদ্র হয়ে দুলতে লাগল। কে বলবে মাত্র কদিন আগে নৌবিদ্রোহ ঘটে গেছে? কে বলবে রশিদ আলী ডে কিংবা আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের মুক্তির জন্য জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সেদিন পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলন করেছিল? খবরের কাগজ খুললে এখন শুধু আগুন, হত্যা, ধর্ষণ। ভারতবর্ষ যেন এক দুঃস্বপ্নের ঘোরে বর্বর যুগের কোন আদিম অন্ধকারে ফিরে গেছে। সমুদ্র হিমাচল একখানা আগুনের চাকা যেন ঘুরেই চলেছে। এই ছোট্ট রাজদিয়াতেও তার আঁচ এসে লাগল। মিলিটারি ব্যারাকে সাপ্লাই দেবার জন্য রজব আলী শিকদার মমতাজ মিয়ার যে বাড়িটা ভাড়া নিয়ে গুদাম করেছিল, এখন সেটাই মুসলিম লীগের অফিস। তার থেকে খানিকটা এগিয়ে গেলে হাই স্কুলের গা ঘেঁষে কংগ্রেসের অফিস। আজকাল রোজই হয় মুসলিম লীগ, না হয় কংগ্রেস রাজদিয়ায় মিটিং করছে। মিটিংয়ের পর দুদলই মিছিল বার করে। সবুজ পতাকা উড়িয়ে লীগের সমর্থকরা স্লোগান দেয়, লড়কে লেঙ্গে পাকিস্তান, কায়েদে আজম জিন্দাবাদ। কংগ্রেসের মিটিংয়ে মোতাহার হোসেন সাহেব আবেগপূর্ণ ভাষায় বক্তৃতা দেন, আমরা হিন্দু মুসলমান যুগ যুগ ধরে পাশাপাশি বাস করছি, বাস করব। রাজনৈতিক উদ্দেশ্যে এই দেশকে কোনো দিনই ভাগ করতে দেওয়া হবে না। 1 বছর, 2 বছর, 10 বছর পরও এই দেশ একই থাকবে। সারা দেশ যখন অস্থির, উন্মাদ,
তখন মোতাহার সাহেবের কথা কার কানে ঢুকবে? দেশজোড়া উন্মত্তরা জলবাংলার এই স্নিগ্ধ শ্যামল ভুবনেও একদিন রক্তের সমুদ্রকে টেনে নিয়ে এলো। ঘটনাটা এই রকম। সেদিন হেমনাথের সঙ্গে সুজনগঞ্জের হাটে গিয়েছিল বিনু। নৌকো থেকে নেমে ওপরে উঠতেই তারা শুনতে পেল বিষহরিতলার ওধারে বিশাল মাঠখানা মিটিং চলছে। হাটের বেশিরভাগ লোক ওখানেই ভিড় জমিয়েছে। কিছুটা আপন মনেই হেমনাথ বললেন, আজকে আবার কিসের মিটিং? কি জানি, বিনু বলল। বেগুন ব্যাপারী গয়জ্যোতি পাশ দিয়ে ছুটে যাচ্ছিল। হেমনাথ ডাকলেন। গয়জ্যোতি দাঁড়িয়ে পড়ল। কি কন হেমকর্তা, অমন দৌড়াচ্ছিস কেন রে? মিটিংয়ে যাই। কিসের মিটিং হচ্ছে রে? ঢাকা থিকা বড় মাইনসের আইসে, তেনারা কি হগল কইব, যাই। বলে আর দাঁড়ালো না গয়জ্যোতি, আবার ছুটল। কিরে, মিটিংয়ে যাবি নাকি দাদা ভাই? চলো, ঢাকার লোকেরা কি বলছে শুনেই আসি। তামাক হাঁটা, মরিচ হাঁটা, আনাজ হাঁটা পেছনে ফেরে খেয়ে বড় বড় পা ফেলে বিষহরিতলার কাছে এসে পড়ল বিনুরা। আশ্চর্য, লারমোর চেয়ার টেবিল পেতে যথারীতি রোগী দেখতে বসেছেন। একপাশে ওষুধের মস্ত বাক্স, আর একপাশে সুজনগঞ্জের হাটের অনেকগুলো অসুস্থ রুগ্ন মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সামনের বিশাল মাঠ জুড়ে যে অত বড় একটা মিটিং চলছে, অসংখ্য হাঁটুরে মানুষ যে ভিড় জমিয়েছে, সেদিকে লারমোরের ভ্রুক্ষেপ নেই। নিজের কাজের মধ্যেই তিনি ধ্যানস্থ হয়ে আছেন। সমস্ত পৃথিবী জুড়ে যে এত অস্থিরতা, এত উত্তেজনা, কলকাতা, বিহার, নোয়াখালী রক্তের নদী হয়ে যে দুলছে, লারমোরের দিকে তাকালে সেই কথা কে বিশ্বাস করবে? পেট টিপে টিপে একটা রোগীকে পরীক্ষা করছিলেন লারমোর। হেমনাথ ডাকলেন, লালমোহন। আরে হেমছে, কখন এলে হাটে? এই তো এই সবে নৌকো থেকে নেমে সোজা আসছি। বসবে তো, না হঠাৎ সেরে আসবে? বসবও না, হাটও সারবো না। তবে কি করবে? এই যে ওইখানে মিটিং হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেকক্ষণ থেকেই দেখছি। শুনলাম ঢাকা থেকে খাড়া এসে বক্তৃতা দিচ্ছে। আমিও তো তাই শুনলাম, তাই শুনেই এদিকে এলাম। মিটিংয়ে যাবে নাকি? হ্যাঁ, তুমিও চলো। খাবার যাবার সময় কোথায়? দেখছো না ওরা বসে আছে। এখন উঠে গেলে ওরা আমাকে খেয়ে ফেলবে। তুমি তাহলে যাবে না? না না, ওসব খচখচি আমার ভালো লাগে না। নিজের কাজ আর এইসব রোগা অসুস্থ মানুষ ছাড়া অন্য কিছু আমার ভালো লাগে না। ঢাকার লোকেরা এসে কী বা বলবে? তাতে এখানকার মানুষের কি কিছু উপকার হবে? তার মানে এদের ছেড়ে তুমি কোথাও যেতে চাও না? না। তবে তুমি এদের নিয়েই থাকো, আমরা একটু মিটিংয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। মিটিং শুনে এখানে আসবে তো? আসবো। হাট থেকে তুমি কখন বাড়ি ফিরবে হেম? এই তো বিকেল নাগাদ। আমিও তোমার সঙ্গে যাব। সে কি, আজকে এত তাড়াতাড়ি? তুমি তো হাট ভাঙবার পর সেই রাত্রিবেলায় রাজদিয়ায় ফেরো। আজকে আমার শরীরটা ভালো লাগছে না হেম। কি হয়েছে? তেমন কিছু না, একটু ঝড় ঝড় লাগছে। আচ্ছা, তোমরা মিটিংয়ে যাও। এরপর গেলে হয়তো কিছুই শুনতে পাবে না। শেষ পর্যন্ত সামনের ওই বিশাল মাঠে বিপুল জনতা যেখানে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে, হেমনাথদের যাওয়া হলো না। লারমোরের অস্থায়ী হাসপাতাল থেকে সবে দুপা এগিয়েছেন, মিটিং ভেঙে গেল। তারপরে জলোচ্ছ্বাসের দিশেহারা ঢলের মতন জনতা ছুটল হাটের দিকে। মিটিং করে যারা ফিরছে তারা সবাই প্রচণ্ড উত্তেজিত। সমানে তারা চিৎকার করছিল, মার কাফের গো, মার সুমন্দির পুতে গো, লড়কে লেঙ্গে পাকিস্তান। হেমনাথ আর বিনু দাঁড়িয়ে পড়েছিল। আগে ওই মাঠে
অনেকবার হাটুরে মানুষদের ভিড় করতে দেখেছে বিনু। হরিন্দ যখন দেশ দেশান্তরের খবর এনে ওখানে ঢেঁড়া দিত, একটা মানুষও আর হাটের চালার তলায় থাকতো না। যুদ্ধের সময় সেনা দলের রিক্রুটমেন্টের জন্য এসডিও কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কিংবা মিলিটারি অফিসাররা যখন আসতেন, তখনও মরিচহাটা তামাকহাটা ফাঁকা করে সবাই ওখানে ছুটে যেত। কিন্তু এমন উত্তেজনা নিয়ে উদ্ভ্রান্তের মতন কেউ ফিরত না। জনতা উন্মত্তের মতন ছুটে যাচ্ছে। ঢাকার লোকগুলো তাদের কি বলেছে কে জানে। বিনুরা বিমুড়ের মতন দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণের ভেতর দেখা গেল হাটের একটা চালাও আর আস্ত নেই। বাঁশের খুঁটিগুলো জনতার হাতে হাতে মারণাস্ত্র হয়ে ঘুরছে। দেখতে দেখতে দাঙ্গা শুরু হয়ে গেল। সমস্ত সুজনগঞ্জের হাট জুড়ে কয়েক হাজার লাঠি আকাশের দিকে উঠেই নেমে যাচ্ছে, আর সেই সঙ্গে উঠছে চিৎকার, আর্তনাদ। লোকের পায়ে পায়ে হাটের ধুলো মাথার ওপর উঠে মেঘের মতো জমতে শুরু করেছে। কি সর্বনাশ! দাদু, কি বলছিস? আমরা বাড়ি যাব কেমন করে? হেমনাথ বুঝিবা বিনুর কথা শুনতেই পেলেন না। বলতে লাগলেন, অন্য অন্য জায়গায় দাঙ্গা হয়েছে, কিন্তু এই পাপ তো এখানে ছিল না রে। হেম, হেম! বিনু কি বলতে চাচ্ছিল, কিন্তু লাড়মোড়ের গলা ভেসে এলো। হেমনাথ ঘুরে দাঁড়ালেন। চোখাচোখি হতেই লাড়মোড় বললেন, এখানে এসো, এখানে এসো। হেমনাথরা লাড়মোড়ের কাছে চলে এলেন। উদ্বিগ্ন সুরে লাড়মোড় বললেন, খান্ডটা দেখেছ? এই সময় হাটের দিক থেকে ছুটতে ছুটতে মজিদ মিয়া এসে হাজির। তাকে পাগলের মতন দেখাচ্ছে। অস্থির গলায় সে বলতে লাগলো, এ কি হইল ঠাউর ভাই, এ কি হইল? হেমনাথ কি বলবেন ঠিক করে উঠতে পারলেন না। অত্যন্ত বিচলিত আর চঞ্চল হয়ে উঠেছেন তিনি। মজিদ মিয়া আবার বলল, এটাকে চোখ বিহিত করেন ঠাউর ভাই? আপনি চোখের সামনে এমন খাওয়া খাই মারামারি হইব? কোনখানে কার দোষে ডাঙ্গা হইছে ইয়াতে আমাগো কি? আমরা চিরকাল যেমন এক লগে আসি তেমনই তো থাকতে চাই। আপনি অগো থামান ঠাউর ভাই। সমস্ত জীবন যা দেখি নাই, এই শেষ বর্ষে এই খুনাখুনি দেখতে হইব, তার থেকে তো আমার মরণ ভালো। হেমনাথ কিছু বলবার আগেই লাড়মোড় চেঁচিয়ে উঠলেন, এ দাঙ্গা চলতে পারে না, যেভাবেই হোক থামাতে হবে, চলো। বলেই হাটের মাঝখানে যেখানে তাণ্ডব চলছিল সেদিকে ছুটলেন। মজিদ মিয়া, বিনু এবং হেমনাথ লাড়মোড় পিছন পিছন ছুটলেন। সবচাইতে প্রথমে পড়ে আনাজহাটা। সেখানে এসে দেখা গেল অনেকগুলো লোকের হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। রাশি রাশি পটল, ঝিঙে, বেগুন চারধারে ছত্রখান হয়ে আছে। আহত লোকগুলো যন্ত্রণায় ক্ষতস্থান চেপে ধরে কাঁদছিল, কোকাচ্ছিল, গোঙানির মতন শব্দ করে চিৎকার করছিল। ডান দিকে মরিচহাটা, বাঁ ধারে মাছের বাজার, দু জায়গাতেই সমানে লাঠি চলছে আর বৃষ্টি ধারার মতো ঢিল পড়ছে। সেই সঙ্গে ক্রুব্ধ হিংস্র মারমুখী জনতা চেঁচাচ্ছিল, মার শালারে, মার বউ আর ভাইরে। হঠাৎ গলায় সবটুকু শক্তি ঢেলে সুজনগঞ্জের হাটটাকে চমকে দিয়ে চিৎকার করে উঠলেন লাড়মোড়, থামা, থামা, তোরা মারামারি থামা। মজিদ মিয়াও চেঁচাচ্ছিল, আহাম্মুকে স্যাওরা, অমন খুনাখুনি করিস না তোরা, আল্লাহর কিরা। চিৎকার করতে করতে একবার মরিচহাটা, একবার মাছের বাজার, একবার গৌহাটার দিকে ছুটছিলেন লাড়মোড়, আর তার পিছনে ছিল বিনুরা। উন্মত্ত জনতা মজিদ মিয়া বা লাড়মোড়ের কথা কানেই তুলছিল না। হিংস্র এক ডাকিনী তাদের যেন মন্ত্র পড়ে ছেড়ে দিয়েছে। তারা সমানে লাঠি চালিয়ে যাচ্ছিল, ঝাঁক ঝাঁক ঢিল ছুটছিল। তাদের চোখে হত্যা যেন ঝিলিক দিয়ে দিয়ে যাচ্ছে। ছোটাছুটি করতে করতে তামাকহাটায় এসে হঠাৎ লাড়মোড়ের চোখে পড়ল একটা রুগ্ন লোকের মাথার উপর ৩-৪টে লাঠি উদ্যত হয়ে আছে। পলক পড়বার আগেই নেমে আসবে। লাড়মোড় লাফ দিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, মারিস না ওকে, মারিস না। ওই লাঠির একটা ভারী পড়লে ও মরে যাবে। যারা মারবার জন্য লাঠি তুলেছিল তাদের ভিতর থেকে একজন খ্যাল খ্যাল করে হেসে উঠল, ভালাই তো, বেশি কষ্ট করতে হইব না, এক বাড়িতে জমের দুয়ারে পাঠাইয়া দিতে পারুম। তুমি যাও সাহেব এখান থেকে। না, কিছুতেই না।
সরো সাহেব, শালারে নিকাশ কইরা দেয়। না, কদিন আগে খালা ঝড়ে ও মরতে বসেছিল। কত কষ্ট করে ওকে মরার হাত থেকে ফিরিয়েছি। আমার চোখের সামনে ওকে কিছুতেই মারতে দেব না। ভালো চাও তো সইরা যাও সাহেব। না। শালা বিদেশি, এইখানে আইসা মা তো বড়ি ফলাও। আমি বিদেশি? নির্যাস। আমি বিদেশি? হ্যাঁ, আমি বিদেশি। তাই কি তুমি এই দেশের নাতিন জামাই? দেখছো নিজের গায়ের রং হান? শোনো সাহেব, পেশাল না পাইরা সইরা যাও। না। তয় মর শালা। কিছু বুঝবার আগেই একটা লাঠি এসে পড়ল লালমোড়ের মাথায়। চড়াত করে শব্দ হলো একটা, তারপরেই রক্তের ফোয়ারা ছুটল। বিনু চিৎকার করে উঠল, লালমোহন দাদুকে মেরে ফেললো, মেরে ফেললো। মজিদ মিয়া কপাল চাপড়েতে চাপড়েতে আর তো আকুল গলায় বলতে লাগলো, হায় হায়, কি সর্বনাশ করলি ডাকাইতরা, কি সর্বনাশ করলি। হেমনাথ কিছুই বললেন না। ধীরে ধীরে বসে লালমোড়ের রোগা দুর্বল দেহখানা কোলে তুলে নিলেন। হেমনাথের শরীর আশ্চর্য কঠিন, শুধু ঠোঁট দুটো থরথর করছে। এই সময় ওদিক থেকে কারা যেন সন্ত্রস্ত গলায় চেঁচিয়ে উঠল, পুলিশ আসছে, পুলিশ আসছে। নিমেষের সামনে সেই হিংস্র ও উত্তেজিত হত্যাকারীর দল অদৃশ্য হয়ে গেল। শুধু তারাই না, যারা দাঙ্গা করছিল সুজনগঞ্জ হাটের সীমানার ভিতর, তাদের কারককেই আর দেখা গেল না। আঘাত লাগার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন লালমোড়। দিনের আলো থাকতে থাকতেই অজ্ঞান অবস্থায় তাকে নিয়ে হেমনাথরা রাজদিয়ায় ফিরলেন, সোজা গির্জায় নিয়ে তুললেন। লালমোড় আজকের দাঙ্গায় শিকার হয়েছেন, এই খবরটা কেমন করে যেন দিকবিদিকে রটে গিয়েছিল। রাজদিয়ার কুমোরপাড়া, কামারপাড়া, যুগিপাড়া, মৃধাপাড়া, নিকারিপাড়ায়, সর্দারপাড়া, শুধু কি রাজদিয়া, চারপাশের গ্রামগঞ্জগুলো শূন্য করে কত মানুষ যে লালমোড়কে দেখতে এলো। বিষণ্ণ করুণ মুখে তারা আজকের এই নিদারুণ ঘটনাকে ধিক্কার দিতে লাগলো। আরে সর্বনাশারা, তোরা মারণের লাইগা মানুষ বিশ্রাইয়া পালি না। লালমোহন বাবাই যে আমাগো বাপের লাখান ভালোবাসছে, হ্যাঁ যে আমাগো বাপ। কাদের আর বিধবা পরাণের মা অবোধ শিশুর মতন কাঁদছে। কাঁদছি আর ভাঙা ভাঙা গলায় বলছে, সাহেব বাবা যদিন ভালো মন্দ কিছু হয়, আমরা কই যামু? আমাগো কি হইব? কে দেখব আমাগো? খবর পেয়ে স্নেহলতাও ছুটে এসেছেন। শিবানী আসতে চেয়েছিলেন, কিন্তু বাড়ি একেবারে ফাঁকা থাকবে বলে আসেননি। এসেই লালমোড়ের শিওরের কাছে বিষণ্ণ প্রতিমার মতন বসেছেন। এদিকে এই বিপদের সময় হেমনাথ কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েননি। রাজদিয়ায় ফিরেই ডাক্তার আনতে মজিদ মিয়াকে কমলাঘাটে পাঠিয়ে দিয়েছেন। কমলাঘাটের বন্দরে বড় ডাক্তার আছে। সন্ধ্যের পর ডাক্তার নিয়ে তখনও মজিদ মিয়া ফেরেনি। লালমোড়ের জ্ঞান ফিরল। চোখ মেলে ক্ষীণ দুর্বল স্বরে তিনি ডাকতে লাগলেন, হেম, হেম কোথায়? হেমনাথ লালমোড়ের পায়ের দিকে বসেছিলেন। তাড়াতাড়ি উঠে এসে বললেন, এই যে ভাই, এই তো আমি। আমি আর ভাসব না। ছি, ওই কথা বলতে নেই, এখনো তোমার অনেক কাজ। বাঁচতে আমি চাই না হেম। ওরা আমাকে বিদেশি বলল। আমি বিদেশি? কে বলল তোমাকে বিদেশি? হ্যাঁ, কবে দেশে এসেছিলাম আমার মনেও পড়ে না। জীবনের সবটুকুই এখানে খাটিয়ে দিলাম। এখানকার অন্ন, বস্ত্র, ভাষা সমস্ত মাথায় তুলে নিয়েছি। এখানকার মানুষকে বুকে জায়গা দিয়েছি। তবু আমি বিদেশি। তুমি কষ্ট পাচ্ছ কেন লালমোহন? কে একটা উন্মাদ কি বলেছে? তুমি এসব মনে রেখো না। তুমি যদি বিদেশি হবে, এই দেখো এত লোক তোমাকে দেখতে এসেছে। তোমার খবর পেয়ে যারা ছুটে এসেছে, তাদের মুখগুলো একবার দেখো। হেমনাথ তাদের দিকে আঙুল বাড়িয়ে দেখালেন। লালমোড়ের দুরন্ত অভিমান একটুও শান্ত হল না।
ক্লান্ত সুরে তিনি বলতে লাগলেন, একজন বললেও তো বিদেশি বলেছে। বলতে বলতে শিশুর মতো ফুঁপিয়ে উঠলেন তিনি। বিনু কাছেই দাঁড়িয়েছিল। লারমোরের দিকে তাকিয়ে অপার বিস্ময়ে তার মন ভরে যাচ্ছিল। এমনি এই মানুষটি ধীর, স্থির, সংযত, জগতে ঈশ্বরের দূত হয়েই তিনি যেন নেমে এসেছেন। কিন্তু বিদেশি এই একটা মাত্র কথায় কি নিদারুণ অস্থিরই না হয়ে উঠেছেন তিনি। মানুষের হৃদয়ে কোথায় যে দুর্বল আবেগ নিহিত থাকে। হেমনাথ বলতে লাগলেন, কেঁদো না, শান্ত হও তুমি। আমার বড্ড ঘুম পাচ্ছে হেম। বেশ তো, এখন একটু ঘুমো। একটা কাজ করবে হেম। কি? হল ঘরে জেসাসের পায়ের কাছে আমাকে নিয়ে যাবে। ওখানে খেলে আমি একটু শান্তি পেতাম। ধরাধরি করে হেমনাথরা খাট শুদ্ধ লারমোরকে হলঘরে নিয়ে এলেন। পূব দিকের দেওয়ালে যেখানে জ্যোতির্ময় মানবপুত্রের বিশাল ছবিটা টাঙানো রয়েছে তার তলায় তাকে রাখলেন। এবার একটু ঘুমোই হেম। ধীরে ধীরে তার চোখ এবং কণ্ঠস্বর বুঝে এলো। অনেক রাত্রে কমলাঘাট থেকে বড় ডাক্তার নিয়ে ফিরল মজিদ মিয়া। ডাক্তার লারমোরের গায়ে হাত দিয়েই চমকে উঠলেন। ভালো করে পরীক্ষা করে গম্ভীর গলায় জানালেন, লারমোরের চোখে চিরনিদ্রা নেমে এসেছে। মানুষের সাধ্য নেই এই ঘুম ভাঙায়। একধারে দাঁড়িয়ে বিনু দেখল ক্রুশবিদ্ধ যিশুমূর্তির তলায় একালের লাঞ্ছিত, রক্তাক্ত, অপমানিত আরেক ক্রাইস্ট। খুব অল্প দিনের ভেতর পরপর দুটো মৃত্যু দেখল বিনু, সুরমার এবং লারমোরের। সুরমার মৃত্যু বিনুর ব্যক্তিগত ক্ষতি, কিন্তু এই মানুষটি কোত্থেকে এসে জলবাংলার প্রতিটি বৃক্ষলতা, পশু পাখি, তৃণদল এবং মানুষের হৃদয়ে নিজের সিংহাসন পেতেছিলেন, সমস্ত কিছু শূন্য করে তিনি আজ চলে গেলেন। গির্জার একধারে লারমোরের সমাধি দেওয়া হলো। সেই জায়গাটায় একটি বেদি তৈরি করে দিয়েছেন হেমনাথ। সেটার গায়ে শ্বেত পাথরের ফলক রয়েছে, তাতে লেখা ডেভিড লারমোর, জন্ম 1874 খ্রিস্টাব্দ 19শে মে, মহাপ্রয়াণ 1946 খ্রিস্টাব্দ 22শে ডিসেম্বর। মানবতার প্রতীক, আর্তজনের বন্ধু, মহাপ্রাণ এই মানুষটি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। লারমোরের মৃত্যুর পর আশা করা গিয়েছিল মানুষের মনে শুভবোধ জাগবে, কিন্তু কিছুই হলো না। উত্তেজনা, অশান্তি, আতঙ্ক বেড়েই চলল। প্রায় রোজই খবর আসে মুসলিম লীগ এই গ্রামে, ওই গ্রামে, এই গঞ্জে, সেই গঞ্জে এবং নদীর চরগুলোতে মিটিং করে বেড়াচ্ছে। চারিদিকে দাঙ্গাও চলছে। হত্যা, আর্তনাদ, হল্লা, আগুন ইত্যাদি ছাপিয়ে বহুকণ্ঠের চিৎকার শোনা যায়, লড়কে লেঙ্গে পাকিস্তান। পাল্টা উত্তরে ভেসে আসে বন্দে মাতরম। তারপর কমাসার ভারতবর্ষের ভাগ্য একদিন স্থির হয়ে গেল। কতকালের সুপ্রাচীন এই দেশ, 47-এর 15ই আগস্ট তাকে কেটে 2 টুকরো করে ফেলা হবে। এক ভাগ হবে পাকিস্তান, আর এক ভাগ আবহমান কালের পুরনো নামটাই ধরে রাখবে ভারত। খবর পেয়ে মোতাহার হোসেন ছুটে এলেন। রাস্তা থেকে বাগানে পা দিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলেন, হেমদাদা, হেমদাদা। কে? মোতাহার? হ্যাঁ। আয় আয়। খবর শুনেছেন? শুনেছি। তোর ছাত্রের সঙ্গে তাই নিয়েই আলোচনা করছিলাম। শেষ পর্যন্ত মুসলিম লীগ আর জিন্নারি তাহলে জয় হলো? তাই তো দেখছি। কিন্তু কি? প্রথমটা উত্তর দিলেন না মোতাহার সাহেব। অন্যমনস্কের মতন জানালার বাইরে ধুধু ধান ক্ষেতের দিকে তাকিয়ে থাকলেন। তারপর মুখ ফিরিয়ে হঠাৎ অত্যন্ত উত্তেজিত সুরে বলতে লাগলেন, এত মানুষ জেল খাটলো, হাজার হাজার সোনার ছেলে প্রাণ দিল। না হেমদাদা,
এ আমরা চাইনি। কোন থিওরির উপর দেশটা ভাগ হতে চলেছে ভাবলে মাথা খারাপ হয়ে যায়। কোন থিওরির কথা বলছিস মোতাহার? জিন্নার 2 নেশন থিওরি। সারা জীবন একতার কথা বলে শেষে কিনা দ্বিজাতি তত্ত্বের বিষ গিলতে হলো। হেমনাথ চুপ করেই আছেন। মোতাহার সাহেব থামেননি, বলেই চলেছেন, দেশভাগ যদি মেনে নেওয়া হলো আগে মানলেই হতো। এত রক্তারক্তি, এত দাঙ্গা, এত হত্যা, ধর্ষণ, আগুন, এসব কোনোটাই তো ঘটতো না। তা ঠিক বলেছিস তুই। নেতারা খেয়ালের বশে যা করলেন তার পরিণাম ভালো হবে না। এই দেশভাগের পিছনে কি আছে লক্ষ্য করছেন হেমদাদা? কি আছে? ঘৃণা, বিদ্বেষ, অবিশ্বাস আর শত্রুতা। হেমনাথ আস্তে আস্তে মাথা নাড়লেন আর হাসলেন। মোতাহার সাহেব বলতে লাগলেন, দেশ যদি সত্যি সত্যি ভাগ হয়, হিন্দু মুসলমানকে চিরকাল ওই 4টে জিনিসের জেট টেনে চলতে হবে। আর সবচাইতে ক্ষতি হবে বাঙালি জাতির। এই জাতি আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার কি মনে হয় হেমদাদা? কি ব্যাপারে? এই দেশভাগ কি শেষ পর্যন্ত হবে? তার মানে সব তো স্থির হয়ে গেছে। একটা সেটেলড ফ্যাক্টকে আনসেটেলড করা কি করে সম্ভব? হেমনাথের কথা কিছুই যেন শুনতে পেলেন না মোতাহার সাহেব। তার বুকের ভিতর এই মুহূর্তে কোন হাওয়া বইছে কে জানে। দূরমনস্কের মতো তিনি বললেন, আমার কি মনে হয় জানেন হেমদাদা? পার্টিশন আটকে যাবে। হবে না এই পার্টিশন। কে আটকাবে? দেশের মানুষ নেতাদের এই হঠকারিতা কিছুতেই মেনে নেবে না। আপনি দেখে নেবেন। মোতাহার সাহেবের চোখ জ্বলতে লাগল, হাত মুষ্টিবদ্ধ, চোয়াল কঠিন। এমনিতে মোতাহার সাহেব মানুষটি বেশ গম্ভীর। তার চোখ এত উজ্জ্বল আর তীক্ষ্ণ যে সেদিকে তাকিয়ে থাকা যায় না। দেখলেই ভয় লাগে, আবার ভক্তিও হয়। কিন্তু খুব কাছাকাছি এলে টের পাওয়া যায় গাম্ভীর্যটা তার ছদ্মবেশ। কঠিন মাটির ঠিক তলাতেই সুশীতল জল রয়েছে। সামান্য খুললেই ফিনকি দিয়ে ফোয়ারা বেরিয়ে আসবে। বাইরে কঠিন, ভিতরে সরস। এই মানুষটি আজ কিন্তু বড়ই অস্থির, উদ্ভ্রান্ত, চঞ্চল। মাটি খুঁড়লে আজ আর ফোয়ারা বেরোবে না। পুঞ্জীভূত ক্ষোভ আগুনের হলকা হয়ে বেরিয়ে আসবে। শেষ পর্যন্ত দেশজোড়া রক্তাক্ত সূতিকাগারে সেই দিনটি ভূমিষ্ঠ হল। 15ই আগস্ট 1947। খণ্ডিত দেশের ওপর দিয়ে স্বাধীনতার রথ এলো ঘর ঘুরিয়ে। মোতাহার সাহেব দেশবাসীর ওপর ভরসা রেখেছিলেন তারা দেশভাগ বন্ধ করবে। জননীর মতো গড়িয়সী এই জন্মভূমির দেহে ছুরি বসাতে দেবে না। কিন্তু সবই বৃথা। হায় রে দুরাশা! এই মুহূর্তে দেশের সব মানুষই প্রায় অন্ধ, আচ্ছন্ন। দুহাত দূরের জিনিস দেখবার মতো দৃষ্টিটুকু পর্যন্ত তাদের নেই। জননী দেহ কেটে কুটিয়ে ভাগাভাগি করে নেওয়া ছাড়া তারা আর কিছুতেই ভাবতে পারছে না। মোতাহার সাহেবের মতো যে 2-4জন আছেন, যাদের দৃষ্টি আপন সময়ের সমস্ত অন্ধকার এবং কুয়াশা সরিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছয়, তারাই শুধু অসীম দুঃখে, দুরন্ত অভিমানে মুখ হয়ে গেছেন। তারা চাননি। 15ই আগস্ট ভোর হবার কয়েক ঘন্টা আগে পাকিস্তান ডে ঘোষণা করা হয়েছিল। 14ই আগস্টের মাঝরাত থেকেই রাজদিয়ার চোখে আর ঘুম নেই। ঢাকা থেকে কত ব্যান্ড পার্টি যে আনা হয়েছে। এই নগণ্য শহরের সব রাস্তা ঘুরে ঘুরে তারা বাজিয়ে চলেছে। রাজদিয়ার চোখ থেকে তো ঘুম গেছেই, ঘরেও আর কেউ নেই। বাজনার শব্দে সবাই বেরিয়ে এসেছে। ঝিনুক আর বিনুকে নিয়ে হেমনাথও বাগান পেরিয়ে কবার যে রাস্তায় এলেন তার হিসেব নেই। একসময় ভোর হলো। এবার ব্যান্ড পার্টির সঙ্গে বেরুলো মিছিল। মিছিল কি 2-4টে? ধবধবে পোশাক পরা ছোট ছোট শিশুদের মিছিল, কিশোর কিশোরীদের মিছিল, যুবক যুবতীদের মিছিল। প্রতিটি মিছিল চাঁদ তারা আঁকা সবুজ পতাকা আর জিন্নার ছবি দিয়ে সুসজ্জিত। মিছিলগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ধ্বনি দিচ্ছে, কায়েদে আজম জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। যেভাবে আর যে মূল্যেই হোক স্বাধীনতা এসেছে, পাকিস্তানের প্রতিষ্ঠা হয়েছে। যুবক যুবতী, কিশোর কিশোরীদের কণ্ঠস্বর আর
ব্যান্ড পার্টির বাজনা আকাশে বাতাসে বিচিত্র উন্মাদনা ছড়িয়ে দিচ্ছিল। হেমনাথ আর বাড়িতে বসে থাকতে পারলেন না। বিনুকে সঙ্গে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। মিছিলের পর মিছিল পাশ দিয়ে বেরিয়ে যেতে লাগল। হাঁটতে হাঁটতে এবং শোভাযাত্রা দেখতে দেখতে একসময় সারি সারি মিষ্টির দোকান, স্টিমার ঘাট, বরফকল পেরিয়ে হেমনাথরা স্কুল বাড়ির কাছে চলে এলেন। মিষ্টির দোকান, স্টিমার ঘাট, বরফকল কিংবা রাজদিয়ার যত বাড়িঘর সব কিছুর মাথায় চাঁদ তারা মার্কা সবুজ পতাকা উঠছে। স্টিমার ঘাটটাকে ফুল, পাতা আর রঙিন কাগজ দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে। তাছাড়া রাস্তায় 20-25 হাত দূরে দূরে একটা করে তোরণ চোখে পড়ে। মাঝে মাঝে উঁচু উঁচু মঞ্চ বানিয়ে নহবত বসানো হয়েছে, সেখানে সানাই বাজছে। আজকের এই দিনটা আর সব দিনের চাইতে আলাদা। রাস্তায় পা দিয়ে সেটা টের পাওয়া যায়। এই রাজদিয়ার ওপর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ দিন এসেছে গেছে, কিন্তু এমন দিন আর কখনো আসেনি। উদাসীনভাবে অন্যমনস্কের মতো একে যেন হাত পেতে নেওয়া যায় না। বিপুল সমারোহে একে বরণ করে নিতে হয়। স্কুলবাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ কে যেন ডেকে উঠল, হেমদাদা, হেমদাদা। বিনুরা থমকে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকাতেই ডান ধারে তারা মোতাহার হোসেন সাহেবকে দেখতে পেলেন। স্কুলবাড়ির ঠিক গায়েই কংগ্রেসের অফিস। তার দরজায় মোতাহার সাহেব দাঁড়িয়ে আছেন। চোখাচোখি হতেই হাতছানি দিলেন। মোতাহার সাহেব এবং তার 2-1 সঙ্গী ছাড়া কংগ্রেস অফিস এখন একেবারে ফাঁকা। বিনুরা পায়ে পায়ে এগিয়ে গেল। মোতাহার সাহেব বললেন, আজ এত সকালে বেরিয়ে পড়েছেন হেমদাদা? এই ব্যান্ড পার্টির আওয়াজে আর মিছিলের চিৎকারে ঘরে থাকা গেল না যে। আপনাকে যেন ভারী খুশি দেখাচ্ছে। রাজদিয়ার সব লোক বেরিয়ে পড়েছে, আমি কি করে আর ঘরে বসে থাকি বল? এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল হেমদাদা, যার পরিণাম কি হবে কেউ বলতে পারে না, আর আপনি মিছিল দেখবার জন্য, আনন্দ করবার জন্য বেরিয়ে পড়েছেন। আপনার কাছ থেকে এরকম আশা করিনি হেমদাদা। যা হবার তা তো হয়েই গেছে, তার জন্য মনে দুঃখ রেখে কি লাভ? হয়তো এতে ভালোই হবে। দেশ জুড়ে যে রক্তারক্তি আর হত্যা চলছিল তা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। মোতাহার, যা এসেছে তাকে প্রসন্ন মনে গ্রহণ করাই ভালো। মোতাহার সাহেব খুব একটা যে সান্ত্বনা পেয়েছেন মনে হলো না। ক্ষোভ, বিষাদ, দুঃখ সব একাকার হয়ে তার মুখখানাকে মলিন করে রাখল। বিনু অবাক হয়ে হেমনাথকে দেখছিল। আজই শুধু নয়, রাজদিয়া আসার পর থেকে দাদুকে দেখেছে সে। ভালো মন্দ, শুভাশুভ যাই সামনে এসে দাঁড়াক, তাকে তিনি সানন্দে পরম উদারতার সঙ্গেই বুকে তুলে নিতে পারেন। তার চরিত্রের মূল মন্ত্র এখানেই। এখন চলি রে মোতাহার, তুই আমাদের সঙ্গে যাবি? নীরস সুরে মোতাহার সাহেব জানালেন যাবেন না। বিনুরা আবার বড় রাস্তায় এসে পড়ল। পূব দিকে খানিকটা গেলেই সেটেলমেন্ট অফিসের পাশে মুসলিম লীগের অফিস। লীগের অফিসটাকে আজ আর চেনাই যায় না। ফুলে পাতায়, রঙিন কাগজে আর অসংখ্য সবুজ পতাকায় তার চেহারা বদলে গেছে। কত মানুষ যে সেখানে ভিড় জমিয়েছে লেখাজোখা নেই। লীগের অফিসটা ঘিরে এই মুহূর্তে বিরাট উৎসব চলছে। হঠাৎ কংগ্রেস অফিসটার কথা মনে পড়ে গেল বিনুর। একটু আগেই সেখান থেকে তারা এসেছে। মুসলিম লীগের এই উৎসব মুখর জমকালো বাড়িটার তুলনায় সেটার দৃশ্য বড়ই করুণ এবং নিষ্প্রভ। অথচ কদিন আগেও কংগ্রেস অফিসে ভিড় লেগে থাকত। রাতারাতি সব বদলে গেছে। লীগ অফিসের কাছে আসতেই রজব আলী শিকদার ছুটে এলো। তার দেখা দেখি আরও অনেকে। ইদানিং এই অঞ্চলে লীগের বড় নেতা হয়ে উঠেছে রজব আলী। এসেই রজব আলী হেমনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, আপনি আইসেন হেমকর্তা? দেখেও সে যেন বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, এলাম। পার্টিশনের পর এই দেশ যদি পাকিস্তান হয়ে থাকে, আমরা তো তাহলে পাকিস্তানি হলাম। তা এমন দিনে আমি আসব না? নির্যাস নির্যাস। কে একজন চেঁচিয়ে উঠল, আরে কেউ গা আসোস, গুলাব জল লইয়া হেমকর্তারে দে।
একজন ছুটে গিয়ে রূপোর পিচকিরিতে গোলাপ জল এনে বিনুদের মাথায় ছিটিয়ে দিল। শুধু বিনুরাই নয়, হিন্দু মুসলমান যারাই লীগ অফিসের কাছে আসছে তাদেরই বুকে জড়িয়ে ধরা হচ্ছে, গোলাপ জলে সিক্ত করে দেওয়া হচ্ছে। লীগ অফিসের একজন বলল, পাকিস্তান হইয়া গেছে, যা চাইছিলাম তাই পাইছি, আজ থেকে আপনাগুলোকে আমাকে কায়জা বন্ধ। আমার সঙ্গে কিন্তু কখনো কারোর ঝগড়া নেই। আপনার কথা কই না হেমকর্তা, তবে হিন্দুকে কথা কই। ও, আমি বুঝি হিন্দু না? রজব আলী বলল, আপনার লগে কার তুলনা? আপনি হিন্দুও না মুসলমানও না, আপনি হগলের হেমকর্তা। আরও কিছুক্ষণ কথাবার্তার পর হেমনাথ বললেন, এখন যাই রে রজব আলী। অহনি যাইবেন? সূর্য উঠে গিয়েছিল। সকালের নরম সোনালি রোদ নদীর ঢেউয়ে টলমল করছে। ঝাঁকে ঝাঁকে শঙ্খচিল উঠছিল। মাসটা যদিও শ্রাবণ, আজকের আকাশ আশ্চর্য উজ্জ্বল। পালিশ করা নীল আয়নার মতন তার গা থেকে দীপ্তি বেরুচ্ছে। আর আছে ভারহীন ভবঘুরে মেঘ। উল্টোপাল্টা পূবের বাতাস তাদের তাড়িয়ে তাড়িয়ে একবার এদিক একবার ওদিকে নিয়ে যাচ্ছে। হেমনাথ বললেন, হ্যাঁ, সেই কখন বেরিয়েছি, কত বেলা হয়ে গেল। এমন দিনে হুদা মুখে যাইতে পারবেন না, আইজ একটু মেঠাই মুখে দিতে হইব। এখন মিষ্টি পিষ্টি খেতে পারবো না বাপু। তয় বাইন্দা দেই, বাড়িতে নিয়ে যাইবেন। ছাড়বি না যখন তখন দে, বাড়িতেই নিয়ে যাই। দেখা গেল হেমনাথে শুধু নয়, যারাই লীগ অফিসের কাছে আসছে মিষ্টিমুখ না করে কেউ ছাড়া পাচ্ছে না। রজব আলী নিজের হাতে মিষ্টির একটা হাঁড়ি এনে হেমনাথকে দিল। তারপর বলল, বিকালবেলা কোর্টের মাঠে আইসেন। সেখানে কি আছে? মিটিং হইব, ঢাকা থেকে বড় নেতারা আইসা বক্তৃতা করব। আইসেন কিলাম? আসবো আসবো। বাড়ি আসতেই স্নেহলতা জানালেন, মীরপাড়া, মৃধাপাড়া, সর্দারপাড়া, রাজদিয়ায় যত মুসলমান বাড়ি আছে পাকিস্তান প্রতিষ্ঠা উপলক্ষে সব জায়গা থেকে মিষ্টি পাঠিয়েছে। বিকেলবেলা আদালত পাড়ার মাঠে এসে দেখা গেল লোকে লোকারণ্য। রাজদিয়ারই শুধু নয়, চারদিকের গ্রামগঞ্জ থেকে মানুষ ভেঙে পড়েছে। রজব আলী কোথায় ছিল? ছুটে এলো। যেখানে শহরের গণ্যমান্য শ্রদ্ধেয় মানুষরা বসে আছেন তাদের পাশে দুটো চেয়ারে হেমনাথ আর বিনুকে নিয়ে বসালো। ঢাকা থেকে লীগের নেতারা এসেছিলেন। তারা পাকিস্তান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলেন। তারপর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কিছু বলতে অনুরোধ করা হলো। যদিও মুসলিম লীগ এই সভা আয়োজন করেছে, তবু হঠাৎ রজব আলী শিকদার বক্তা হিসেবে হেমনাথের নাম প্রস্তাব করে বসল। অগত্যা হেমনাথকে পাকিস্তান সম্বন্ধে দু চার কথা বলতে হলো। সভা শেষ হতে সন্ধে হয়ে গেল। তারপর শুরু হলো আতশবাজির খেলা। কত রকম যে বাজি আনা হয়েছে হিসেব নেই। কোনোটা আকাশে গিয়ে আলোর ময়ূর হয়ে যাচ্ছে, কোনোটা চিল, কোনোটা বাঘ, কোনোটা আবার সিংহ। এক একটা হাউই উড়ে গিয়ে আগুনের ফুলকি দিয়ে লিখে দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ কিংবা কায়েদে আজম জিন্দাবাদ। তলায় হাজার কণ্ঠে উল্লসিত জয়ধ্বনি উঠছে, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। বাজি পোড়ানো দেখে হেমনাথরা যখন বাড়ি ফিরলেন তখন মাঝরাত পার হয়ে গেছে। 47-এ দেশভাগ হলো। তারপর দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। এর মধ্যে বিএ পাশ করেছে বিনু। ঝিনুক ম্যাট্রিক পাশ করে রাজদিয়া কলেজে ভর্তি হয়ে গেছে। ওদিকে যুদ্ধের সময় ঝুঁকের বসে যে অবনীমোহন কন্ট্রাক্টরে নিয়ে আসামে চলে গিয়েছিলেন, সেখানেও বেশি দিন থাকেননি। যুদ্ধ থামবার সঙ্গে সঙ্গেই তার শখ মিটে গিয়েছিল। আসলে যুদ্ধ শেষ, ঠিকাদারের প্রয়োজনও মিটে গেছে। কন্ট্রাক্টরি ছেড়ে ছুড়ে অবনীমোহন কলকাতায় চলে গিয়েছিলেন। সেখানে ব্যবসা শুরু করেছেন তিনি। কলকাতায় গিয়ে বিনুকে পাঠিয়ে দেবার জন্য হেমনাথকে চিঠি দিয়েছিলেন অবনীমোহন। বিনু যায়নি। তারপর 46-এর দাঙ্গার সময় কিংবা দেশভাগের সময়ও যাবার কথা লিখেছিলেন, তখনও বিনু যায়নি। দেশভাগের সময় অবশ্য জমিজমা বিক্রি করে হেমনাথকেও চলে যেতে লিখেছিলেন অবনীমোহন। সুধা সুনীতি কলকাতাতেই আছে, তারাও ওই একই কথা লিখত, এখনও নিয়মিত লিখে যাচ্ছে। পাকিস্তান দিবসকে ঘিরে রাজদিয়ায় যে উদ্দীপনা দেখা দিয়েছিল, ভাটার টানের মতন ধীরে ধীরে তা স্তিমিত হয়ে গেছে।
এখানকার জীবন আবার পুরনো ঢিমে তালে বাঁচতে শুরু করেছে। 3 বছর আগের মতোই চৈত্র বৈশাখের রোদে মাটি ফেটে চৌচির হয়েছে, দিগন্তে আগুনের হলকা নেচে নেচে গেছে। গ্রীষ্মের পর শ্যামল বেশে এসেছে বর্ষা, মাঠ ভাসিয়ে ধানক্ষেত পাটক্ষেত ডুবিয়ে চারিদিক একাকার করে দিয়েছে। 3 বছর আগের মতোই ভ্যাসালের বাঁশে শঙ্খচিল বসেছে, ধানক্ষেতের আলে আলে জলসেঁচি শাকের অরণ্য উদ্দাম হয়ে উঠেছে, বিলগুলো পানকলস আর জলশিঙাড়ায় ছেয়ে গেছে। পৌষ মাঘ মাসে শীতের দেশ থেকে এসেছে যাযাবর পাখিরা, গরম পড়তে না পড়তেই তারা ফিরে গেছে। কাচের মতো স্বচ্ছ জলের তলায় টাটকিনি আর ভাগনা, গজার আর বজুয়া, কাচকি আর বাজালি মাছেরা ডিম পেড়ে রূপলি ফসলে জলবাংলাকে পরিপূর্ণ করে তুলেছে। 3 বছর আগের মতোই কাউ ফলের গাছগুলোতে ফুল ধরেছে, বৌন্না গাছের শরীর ফলে ভরে গেছে। কালো কালো মসৃণ মুদ্রার মাথায় অসংখ্য সাদা ফুলের সুগন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। যেখানেই চোখ ফেরানো যাক, ধানের ক্ষেতে, শাপলা বনে, বেদঝোপে কি খাল বিল নদীতে, সবদিকেই জলবাংলার এই অপরূপ বসুন্ধরা আগের মতোই রমণীয়। র্যাডক্লিফ রোয়েদাদের ছুরি ভারতবর্ষকে দুখানা করে কেটে ফেলার পরও রাজদিয়ায় কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। তার আহ্নিক গতি, বার্ষিক গতি প্রায় একই নিয়মে চলেছে। তবে দূর দূরান্ত থেকে খবর আসছিল, পাকিস্তান হওয়ার পরই এদেশে ভাঙন শুরু হয়ে গেছে। 7 পুরুষের ঘর ভদ্রাসন ছেড়ে দলে দলে মানুষ আসাম আর আগরতলায় চলে যাচ্ছে। বেশিরভাগ যাচ্ছে কলকাতার দিকে। নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, এমনকি ঢাকা জেলার নানা গ্রামগঞ্জ থেকেও একই খবর আসছিল। মোতাহার হোসেন সাহেব মাঝে মাঝে আসেন আর বিষণ্ণ সুরে বলেন, খবর পাচ্ছেন হেমদাদা? পাচ্ছি। আপনি তো বলেছিলেন পাকিস্তান হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এ কি হচ্ছে? হেমনাথ উত্তর দেন না, বিমর্ষ মুখে চুপচাপ বসে থাকেন। উত্তেজিতভাবে এবার মোতাহার সাহেব বলতে থাকেন, সমাধানই যদি হয়ে যাবে, হাজার হাজার মানুষ ইস্ট পাকিস্তান ছেড়ে কেন চলে যাচ্ছে? এবারও হেমনাথ চুপ। এর ভিতর একটা ব্যাপার ঘটে গেল। একদিন দুপুরবেলা বিনুরা সবে খেয়ে উঠেছে, বাগানের দিক থেকে খুব চেনা একটা গলা ভেসে এলো। বড়কর্তা, বড়কর্তা। কে রে? আমি জুগাইল্লা। বলতে বলতে সত্যি সত্যি যুগল এসে সামনে দাঁড়ালো। যুগলের গলা পেয়ে স্নেহলতার শিবানীও বেরিয়ে এসেছিলেন। 9 বছর আগে নতুন বউকে নিয়ে সেই যে ভাটির দেশে দিরাগমনে গিয়েছিল যুগল, তারপর এই প্রথম তাকে দেখা গেল। প্রায় তেমনই আছে যুগল, তেমনি হিলহিলে বেতের মতন পাতলা চেহারা, তেমনি খাড়া খাড়া চুল। তবে এই মুহূর্তে তাকে অত্যন্ত উদ্ভ্রান্ত আর অস্থির দেখাচ্ছে, রীতিমতো আতঙ্কগ্রস্ত সে। বস যুগল, আয় আয় বস। স্নেহলতা শিবানী চেঁচামেচি জুটে দিলেন। যুগল বসল না। অহন বসুম না ঠাকুরমা, আপনি লগে দেখা কইরাই জামুগা। যাবি যাবি, কতকাল তোকে দেখি না। সেই যে শ্বশুরবাড়ি চলে গেলি, ভুলেও তো আর এদিক মারাস না। শ্বশুর শাশুড়ি পেয়ে আমাদের যে একেবারেই ভুলে গেছিস। সে যাকে, তা এলি কোত্থেকে এখন? ভাটির দেশ থেকে। শ্বশুর বাড়ি থেকে? হ। ছেলে পুলে হয়েছে? হ। কটা? ঠাকুরমা, 2 পোলা। একা একা এলি যে, বউ ছেলেদের সঙ্গে আনলি না কেন? ওরা আসছে। কোথায় রে? স্টিমার ঘাটায়। স্টিমার ঘাটে? স্টিমার ঘাটে কেন বসিয়ে এসেছিস? তোর আস্পর্ধা তো কম নয়। ঘরের বউকে রাজদিয়া পর্যন্ত এনে বাড়িতে তুললি না? গুসা কইরেন না ঠাকুরমা, তাগো আননের সময় আসিল না, আনলেই দেরি হইয়া যাইত। আইজে স্টিমার ধরতে পারতাম না। দেশ সাইরা জমের মতো যাওয়ানোর আগে আপনাদের লগে দেখা কইরা গেলাম। হেমনাথ এবার উৎকণ্ঠিত হলেন। কোথায় চলছিস তোরা দেশ ছেড়ে? কলকাতা। কলকাতা কেন? ভাটির দেশে আর থাকুন গেল না বড় কর্তা। আগুন দিয়া গেরামকে গেরাম পোড়াইয়া দিছে। চৌখের সুমুখ থিকা ফসল কাইটা লইয়া যায়। এত অত্যাচার সইয়া থাকুন যায় না, এই লইগা যাইতে আসিগা। একটু চুপ। পলকের সমস্ত আবহাওয়াটা যেন বদলে গেল।
চারিদিক থেকে বিচিত্র এক বিষণ্ণতা সবাইকে ঘিরে ধরতে লাগলো। একসময় হেমনাথ বলে উঠলেন, কলকাতায় তো কোনো দিন যাসনি তুই। অচেনা জায়গায় গিয়ে কি করবি, কোথায় থাকবি, কি খাবি, তার কি কিছু ঠিক আছে? বরং এক কাজ কর, এই বউ ছেলেদের নিয়ে এইখানে চলে আয়। এই রাজদিয়াতে কোনো গোলমাল নেই। না বড় কর্তা, কলকাতাতেই যামু। রাজদিয়াতে গোলমাল নেই বুঝলাম, কিন্তু হইতে কতক্ষণ? কতখানি যে খুন ও জখম আরম্ভ হইয়া গেছে হেয়া সারা কি? আমার হৌর, 3 খুড়া হৌর, 2 পিসাতো ভাইরা আর তাগো গোষ্ঠী আমার লগে যাইতে আছে। তাগো ফেলাই আমি কেমনে আসি? এত মানুষের জায়গা দেওয়ান তো সোজা নয় বড় কর্তা। মনে মনে হেমনাথ ভেবে দেখলেন, কথাটা যুগল ঠিকই বলেছে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের ফেলে একা একা সে এখানে আসতে পারে না। আবার সবাই এলে এতগুলো মানুষকে আশ্রয় দেওয়াও তার পক্ষে অসম্ভব। হেমনাথ এবার অন্য প্রসঙ্গে গেলেন, ভাটির দেশ থেকে কি অনেক লোক চলে যাচ্ছে? হ্যাঁ বড় কর্তা, মেলা বড় কর্তা, মেলা। যা 10-20 ঘর আছে এরাও থাকবো না। 2-4 দিনের ভিতরে সাফ হইয়া যাইব। যদি পারেন আপনারাও যাইয়েন গা। হেমনাথ উত্তর দিলেন না। যুগল এবার বলল, আর খাড়াইতে পারুন না, স্টিমার সারণের সময় হইয়া গেল। জায়গা ঠাউর মা, যাই বড় কর্তা, চললাম ছোটবাবু। হেমনাথ শিবানিয়া স্নেহলতাকে প্রণাম করে একটু পর যুগল চলে গেল। যুগল চলে যাবার পর পুবের ঘরের তক্তপোষে শুয়ে শুয়ে বিনু তার কথাই ভাবছিল। ওরা কলকাতায় যাচ্ছে, আর 9 বছর আগে বিনুরা যেদিন প্রথম রাজদিয়া এলো সেই দিনই খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার কত খবর নিয়েছিল যুগল। সেদিন কলকাতা তার কাছে স্বপ্ন, তার কল্পনায় কলকাতা রমণীয় স্বর্গ হয়েছিল। কিন্তু 40-এর কলকাতা আর এখনকার কলকাতা কি এক? প্রতিদিন ডাকে যে খবরের কাগজ আসে তাতে কলকাতার ভয়াবহ ছবি থাকে। সুবিশাল ওই মহানগর নাকি উদ্বাস্তুতে ছেয়ে গেছে, কোথাও থাকবার জায়গা নেই। তাই ছিন্নমূল নরনারীর দল রেল স্টেশন, ফুটপাথে, রাস্তায় ছড়িয়ে পড়েছে। আজকের কলকাতা যুগলকে কোন স্বর্গে পৌঁছে দেবে কে জানে। যুগল যা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল অক্ষরে অক্ষরে তা ফলে গেল। একটা মাসও তারপর কাটেনি, রাজদিয়ার মাটি তেতে উঠল। ঢাকা থেকে এসে কারা যেন সুজনগঞ্জে, মীর কাদিমে, ওদিকে আউটশাহী, বেতকা, আবদুল্লাপুরে প্রায় মিটিং করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘরের চালে আগুন লাগছে। মাঠের পর মাঠ, পাকা ধান কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে। শুধু কি তাই, সন্ধে হলেই ঘরের চালে চালে ঢিল পড়ে। দেশ ছেড়ে চলে যাবার জন্য বেনামা চিঠি আসে। এমন চিঠি খানকতক হেমনাথও পেয়েছেন। ব্যাপারটা এতেই থেমে থাকল না। সুজনগঞ্জের হাট থেকে ফিরবার পথে সেদিন বারুইপাড়ার রাখাল আর যোগীপাড়ার রাধাবল্লভ সরকির ঘা খেয়ে এলো। তারপর যেদিন গণকপাড়ার কাপাসিকে খুঁজে পাওয়া গেল না, সেই দিন থেকে এই রাজদিয়াতেও ভাঙন শুরু হয়ে গেল। গণকপাড়া তো বটেই, কুমোরপাড়া, কামারপাড়া, বারুইপাড়া, নাহাপাড়া সব জায়গা থেকেই দলে দলে মানুষ ভিটে মাটি ফেলে স্টিমারে করে কলকাতার দিকে চলে যেতে লাগল। হেমনাথ আর মোতাহার সাহেব পিস কমিটি করেও ভাঙন ঠেকাতে পারলেন না। ইদানিং সবচাইতে আশ্চর্য ব্যবহার হয়েছে মজিদ মিয়ার। আগে প্রায় প্রতি সপ্তাহে হেমনাথের বাড়ি আসত সে। আজকাল হাজার ডাকাডাকি করলেও আসে না, দেখা হলে এড়িয়ে যায়। তার সম্বন্ধে নানা রকম কথা কানে আসছে। লোকটা নাকি অদ্ভুতভাবে বদলে গেছে। শোনা যায় মজিদ মিয়া নাকি কেতুগঞ্জের দিকে লীগের পান্ডা হয়ে উঠেছে। আশ্চর্য, এই মানুষটি 9 বছর আগে বিনুরা যেদিন প্রথম রাজদিয়ায় এলো 15 মাইল জল ঠেলে তাদের দেখতে এসেছিল। এই মানুষটি সিগারেট খাবার জন্য বিনুকে মেরেছিল। মারের চোটে জ্বর এলে সারা রাত তার শিয়রে বসে কেঁদেছিল। সুজনগঞ্জের হাটে দাঙ্গা বাঁধলে এই মানুষটি পাগলের মতন ছোটাছুটি করেছিল। রক্তাক্ত আহত অবস্থায় লারমোরকে রাজদিয়ায় নিয়ে আসার পর এই মানুষটা কমলাঘাটে ছুটেছিল ডাক্তার আনতে।
তার হৃদয়ের উত্তাপ, তার আত্মীয়তা বোধ, তার মমতা মহত্ব বিনুকে এত কাল মুগ্ধ করেছে। আশ্চর্য, সেই মানুষটা এত বদলে গেল। রাজদিয়ায় ততটা না হলেও আশেপাশের গ্রামগঞ্জগুলো থেকে প্রায়ই খুন, জখম, আগুনের খবর আসছিল। রাত হলেই উন্মত্ত চিৎকার শোনা যায়। অন্ধকার চিরে চিরে মশালের আলো দপদপ করে জ্বলতে থাকে। একদিন আরও নিদারুণ খবর এলো। রাজদিয়া থেকে গোয়ালন্দ পর্যন্ত যে স্টিমার সার্ভিস ছিল তা বন্ধ হয়ে গেছে। সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে রাজদিয়া যেন অজানা দ্বীপের মতো জলবাংলার এই প্রান্তে পড়ে রইল। শুধু রাজদিয়া বা চারধারের গ্রামগুলিতেই নয়, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ থেকেও গোলমালের খবর আসছিল। যত শুনছিলেন, যত দেখছিলেন, ততই যেন স্তব্ধ হয়ে যাচ্ছিলেন হেমনাথ। সমস্ত জগৎ থেকে কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে এনে চুপচাপ বসে রইলেন। ঠিক বসে রইলেন না, সেই বড় বড় লোহার বাক্সগুলো খুলে সারা জীবনের সঞ্চয়, অসংখ্য ভালো ভালো জিনিস, ময়ূরের পালক, সুন্দর হস্তাক্ষর, চকচকে পাথর, চমৎকার ছবি দেখে দেখে কাটালেন। মন খারাপ হলেই তিনি এগুলো নিয়ে বসেন। সারাদিন এইসব ত্যাগবার পর সন্ধেবেলা গির্জায় লাড়মোড়ের সমাধিতে বাতি জ্বালিয়ে দিয়ে আসতে লাগলেন। দিন কয়েক পর হঠাৎ বুঝিবা হেমনাথের মনে হলো এইভাবে নিজেকে গুটিয়ে এনে ঘরে বসে থাকা ঠিক হয়নি। আবার আগের মতন তিনি গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। এই দুঃসময়ে তিনি পাশে থাকলে সবাই ভরসা পাবে। চারদিক জুড়ে যখন আগুন জ্বলছে, সেই সময় একদিন দুপুরবেলা ভবতোষ এলেন। চুল এলোমেলো, চোখের কোলে শ্যাওলার মতন কালচে দাগ, মুখময় ৩-৪ দিনের দাড়ি, চোখ আড়ক্ত, সমস্ত শরীর ঘিরে সীমাহীন বিষণ্ণতা। ৯ বছর ধরে ভবতোষের এই একই চেহারা দেখে আসছে বিনু। এসেই ভবতোষ বললেন, খুব খারাপ খবর আছে কাকাবাবু। কি ব্যাপার? ঝিনুকের মা মৃত্যুশয্যায়। এ সময় ঝিনুক আর আমাকে একবার দেখতে চেয়েছে। কে বললে? ওই সেই খবর পাঠিয়েছে। ঝিনুকের মা এখন কোথায়? ঢাকায়। তোর শ্বশুর বাড়ি? না। তবে? ওই যার সঙ্গে চলে গিয়েছিল তার কাছেই। কিন্তু কি? স্টিমার তো বন্ধ, চারিদিকে যা গোলমাল চলছে, এর ভিতরে ঢাকায় যাবি কি করে? আমি একটা বিশ্বাসী মাঝি ঠিক করে রেখেছি, সেই নৌকোয় করে নিয়ে যাবে, ভয়ের কিছু নেই। এই সময় ঝিনুককে পাঠানো কি ঠিক হবে? বড় হয়েছে, তবু ওর মায়ের কথা ভেবে না পাঠিয়ে পারছি না। খুব সাবধানে যাবি কিন্তু। ভবতোষ মাথা নাড়লেন। হেমনাথ আবার বললেন, কবে ফিরবি? এই ৩-৪ দিনের মধ্যেই। ভবতোষ ঝিনুককে সঙ্গে নিয়ে চলে গেলেন। ৩-৪ দিনের জায়গায় ১৬-১৭ দিন কেটে গেল, তবু ঝিনুকটা ফিরছে না। তাদের কোনো বিপদ ঘটল কিনা বোঝা যাচ্ছে না। স্নেহলতা, শিবানী এবং হেমনাথ অস্থির হয়ে উঠলেন। আর বিনু? কৈশোর আর যৌবনের প্রায় ৯টা বছর ঝিনুকের সঙ্গে একই বাড়িতে সে কাটিয়েছে। মাঝে মাঝে ভবতোষ ঝিনুককে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু ২-১ দিন পরেই সে ফিরে এসেছে। একসঙ্গে ১৬-১৭ দিন তাকে ছেড়ে বিনু কখনো থাকেনি। ঝিনুক যেন এখন শ্বাসবায়ুর মতন সহজ, কাছে থাকলে টের পাওয়া যায় না। এই ৯ বছরে ধীরে ধীরে জীবনের কতখানি জায়গা জুড়ে সে ব্যাপ্ত হয়ে আছে, এই প্রথম বুঝতে পারল বিনু। ঝিনুকের জন্য প্রতি মুহূর্তে তার শ্বাস যেন রুদ্ধ হয়ে আসতে লাগল। শেষ পর্যন্ত ঠিক হলো হেমনাথ ভবতোষদের খোঁজে ঢাকায় যাবেন। বিনুও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমনাথ নেননি। বললেন, দুজনে চলে গেলে কি করে চলবে? বাড়িতে একজন পুরুষ মানুষ থাকা দরকার। দিন ৩ পরে ঝিনুককে নিয়ে ঢাকা থেকে ফিরলেন হেমনাথ। কিন্তু এ কোন ঝিনুক? চুল আলুথালু, চোখের দৃষ্টি স্থির, উদ্ভ্রান্ত। গালে, ঠোঁটে, হাতে, সমস্ত শরীরে কত জায়গায় যে মাংস উঠে উঠে রক্তারক্তি হয়ে আছে,
পরনের জামাটা শাড়িটা নানা জায়গায় ছেঁড়া। কোনো রাক্ষস যেন তার শরীরের সার শুষে নিয়েছে। ঝিনুককে দেখে শিবানী স্নেহলতা কেঁদে ফেললেন। উমা, এ কি হয়েছে গো? কি হয়েছে ঝিনুকের? ভব কোথায়? হেমনাথকেও চেনা যাচ্ছিল না। শক্তিমান ঋজু মানুষটা একেবারেই ভেঙে চুরে গেছেন যেন। তাকে একটা ধ্বংসস্তূপ বলে মনে হচ্ছে। আড়ষ্ট ভাঙা গলায় হেমনাথ বললেন, ভব নেই। হ্যাঁ, কি বলছো তুমি? কি হয়েছে ভবর? বলো বলো। হেমনাথ যা বললেন সংক্ষেপে এই রকম। এখান থেকে ঢাকা পৌঁছাবার পর ভবতোষ দাঙ্গার ভিতর পড়েছিলেন। ঘাতকের দল ভবতোষকে মেরে ফেলেছে। তারপর ঝিনুককে নিয়ে চলে গিয়েছিল। হেমনাথ ঢাকায় গিয়ে পুলিশ দিয়ে ঝিনুককে উদ্ধার করেছেন, কিন্তু ভবতোষের মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সাপদেরা 16-17 দিন একটা বাড়িতে ঝিনুককে আটকে রেখেছিল। যে অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তার চাইতে সে যদি মরে যেত। কি বলছো তুমি? কেন মরবে কেন? কি দোষ হয়েছে ওর? হেমনাথ ঝাপসা গলায় বলতে লাগলেন, কেন যে ওদের আমি ঢাকায় যেতে দিলাম? আমি যদি তখন শক্ত হতাম ওরা কিছুতেই যেতে পারতো না। ভবতোষ মরল আর এই সোনার প্রতিমা নিজের হাতে আমি বিসর্জন দিলাম। একধারে দাঁড়িয়ে পলকহীন ঝিনুকের দিকে তাকিয়েছিল বিনু। সে একটা কথাও বলতে পারছিল না। বারবার তার মনে হচ্ছিল তীক্ষ্ণ মুখ, অগণিত শিল তার হৃৎপিণ্ড বিদ্ধ করে যাচ্ছে। ঢাকা থেকে আসবার পর 2 দিন ঝিনুক কিচ্ছু খেলো না, ঘুমোলো না, এমনকি একটা কথা পর্যন্ত বলল না। দিন রাত শূন্য চোখে দূর ধান ক্ষেতের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে থাকল। পুরো 2 দিন পর ঝিনুক ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, আমাকে তোমরা মেরে ফেলো, আমাকে মেরে ফেলো তোমরা। কাঁদে না দিদি, কাঁদে না। আমার আর কিছু নেই দিদা, আমার বেঁচে থেকে কী লাভ? ওইসব ভুলে যা দিদি ভাই, ওইসব ভুলে যা তুই। আমি পারছি না ভুলতে, আমি পারছি না। উত্তর না দিয়ে স্নেহলতা তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ঝিনুক বলতে লাগলো, আমি আমি এখানে থাকতে পারবো না দিদা, আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। কোথায় যাবি দিদি? যেখানে খুশি পাঠাও। আমি এখানে থাকতে পারবো না, আমার খুব ভয় করছে। কিসের ভয় তোর? আমরা তো আছি। তোমরা কিচ্ছু করতে পারবে না, ওরা আবার আমাকে ধরে নিয়ে যাবে। যত দিন যাচ্ছে ঝিনুকের ভয় ততই বাড়তে লাগলো। রাত্রিবেলা চারধারের গ্রামগুলো থেকে যখন বর্বর চিৎকার ভেসে আসে কিংবা মশালগুলো দপদপ করে জ্বলতে থাকে, সেই সময় ঝিনুক অস্থির হয়ে ওঠে। স্নেহলতা, শিবানী, হেমনাথ বা বিনু যেই কাছে থাকে তাকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে বলে, আমি আর বাঁচব না, এখানে থাকলে নিশ্চয়ই মরে যাব। দেখে শুনে একদিন হেমনাথ বললেন, ওর মনের ভিতর ভয় বাসা বেঁধে ফেলেছে, এখানে রাখা ওকে আর ঠিক হবে না। এখানে তো রাখবে না বলছো, কোথায় রাখবে তাহলে? ভাবছি কলকাতায় অবনীমোহন কি সুধা সুনীতির কাছে পাঠিয়ে দেব। কলকাতায়? হ্যাঁ। কে নিয়ে যাবে? বিনু। এছাড়া সত্যি ওকে বাঁচানো যাবে না। বিনু কাছেই ছিল, বলল, এক কাজ করা যাক বরং। কি কাজ? বাড়িঘর জমি জমা বেচে চলো সবাই আমরা চলে যাই। না, কিছুতেই না। আমি কোনো অন্যায় করিনি। বিনা দোষে জন্মভূমি ছেড়ে কেন চলে যাব? দুর্দিন দেখে সবাই যদি পালিয়ে যায়, সুদিন কে আনবে? মনে রেখো, সব মানুষই পশু হয়ে যায়নি, যেতে পারে না। আগের মতো সময় আবার আসবেই। তাছাড়া এখনও যারা রাজদিয়ায় আর আশেপাশের গ্রামগুলোতে আছে, আমি চলে গেলে তারাও থাকবে না। তাদের জন্য আমার রাজদিয়াতে থাকা দরকার। কিন্তু
তুই কি বলতে চাস আমি বুঝতে পেরেছি বিনু। এর জন্য যদি আমাকে মরতেও হয় আমি রাজি। শেষ পর্যন্ত স্থির হলো বিনু একলাই ঝিনুককে নিয়ে কলকাতায় চলে যাবে। হঠাৎ একটা কথা মনে পড়তেই স্নেহলতা বলে উঠলেন, কিন্তু কি? স্টিমার তো বন্ধ, যাবে কি করে? তারপাশা থেকে দিনে একটা কি দুটো করে স্টিমার যাচ্ছে গোয়ালন্দে। এখান থেকে নৌকোয় ওরা তারপাশা যাবে। আমি রাজেক আর তামিজ মাঝিকে ঠিক করে রেখেছি, সেই বিনুদের তারপাশায় নিয়ে স্টিমারে তুলে দিয়ে আসবে। কিন্তু আবার কি? ঢাকায় গিয়ে ঝিনুকের যা হাল হয়েছে, তারপাশা যাবার পথে আবার কিছু হবে না তো? ওদিকে কোনো গোলমাল হয়নি, আর তাছাড়া রাজেকরা খুব বিশ্বাসী। তারপর অদৃষ্ট। দিন দুই পর সন্ধেবেলা পুকুরঘাট থেকে রাজেক মাঝির নৌকায় উঠল বিনুরা। বিনুরা বলতে বিনু আর ঝিনুক। সারা রাত বাইলে ভোরবেলা তারা তারপাশা পৌঁছে যাবে। ঝিনুক বিনুর কোলের কাছে চিত্রার্পিতের মতন বসে আছে। সবে কার্তিকে শুরু, এখনো মাঠে প্রচুর জল। ধানক্ষেত আর শাপলাবন ঠেলে অনায়াসেই নৌকো নিয়ে বড় নদীতে চলে যাওয়া যাবে। স্নেহলতা, শিবানী আর হেমনাথ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। শিবানী স্নেহলতা খুব কাঁদছিলেন। হেমনাথ রাজেক মাঝিকে সাবধান করে দিচ্ছেন, পাখি পড়ানোর মতো বারবার বলছেন কিভাবে কেমন করে তার পাশায় নিয়ে যাবে। রাজেক সমানে মাথা নাড়ছে আর বলছে, আপনি নিশ্চিন্ত থাকেন বড় কর্তা, জান থাকতে ছোটবাবুকে গায়ে কেউ হাত দিতে পারবো না, আল্লাহর কিরা। বিনু এক দৃষ্টে হেমনাথের দিকে তাকিয়েছিল। স্নেহলতা, শিবানী কাউকেই দেখতে পাচ্ছিল না সে। তার চোখের সামনে সব কিছু ঘিরে সমস্ত চরাচর জুড়ে প্রসন্ন পুরুষটি যেন দাঁড়িয়ে আছেন। হেমনাথকে দেখতে দেখতেই অন্যমনস্ক হয়ে গেল বিনু। হঠাৎ কবছর আগের সেই দিনটির কথা তার মনে পড়ে গেল। জলবাংলার এই অখ্যাত নগণ্য জনপদে পা দেবার সঙ্গে সঙ্গে সারা রাজদিয়ায় যেন উৎসব শুরু হয়ে গিয়েছিল। আর আজ রাতের অন্ধকারে নিঃশব্দে সবার চোখের আড়ালে চলে যেতে হচ্ছে। নিরানন্দ নিরুৎসব এই বিদায় বিনুর বুক অসীম বিষাদে ভরে দিতে লাগল। এই মুহূর্তে তার কত কথাই মনে পড়ছে। লারমোড়, মজিদ মিয়া, রামকেশব, মনা ঘোষ, গয়জ্যোতি ব্যাপারী, রজবালি শিকদার, পতিত পাবন, মোতাহার হোসেন সাহেব, ফসল কাটা মাঠে যে লোকটা ইঁদুরের গর্ত থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ধান বার করত সেই তালেব, চরের সেই ভূমিহীন কৃষাণের দল, এমনকি ধানের খেতে গা দুলিয়ে দুলিয়ে যে বুড়ো সোনালি গোসাপটা আলের ওপর দিয়ে বুকে হেঁটে যেত, সবাই চোখের সামনে ভিড় করে এলো। আর মনে পড়ছে শরতের উজ্জ্বল নীলাকাশকে, সাদা সাদা ভবঘুরে মেঘদলকে, কার্তিকের ধূসর হিমকে, জলসেঁচি শাকের নিবিড় লাবণ্য, বেদঝোপ, মুত্রাবন, বড় বড় পদ্মপাতা, জলশিঙারা, কাউ আর হিজলবন, শঙ্খচিলের ঝাঁক, গোবক, কানিবক, পানিকাউ, শালিক, বুলবুলি, বাচা, ট্যাংরা, বাজালি, বজুরি মাছেরা, কত কথা যে মনে পড়তে লাগল। এরাই তো তার হাত ধরে কৈশোর থেকে যৌবনে পৌঁছে দিয়েছে। হায়, কৈশোরের সেই রম্যভূমি, যৌবনের এই স্বর্গে আর কোনো দিনও ফেরা হবে কি না কে জানে। জলবাংলার মনোহর দৃশ্য, পশু পাখি, বৃক্ষলতা খুব বেশিক্ষণ বিনুকে বিভোর করে রাখতে পারল না। এবার তার চোখ এসে পড়ল খুব সামনে, একেবারে কোলের কাছে ঝিনুকের ওপর। মেয়েটাকে দেখতে দেখতে অপার স্নেহে, অসীম করুণায় তার বুক ভরে যেতে লাগল। এই সময় হঠাৎ মনে পড়ল তার বাবা অবনীমোহন পশ্চিম বাংলার মানুষ, মা পূর্ব বাংলার মেয়ে। তার বুকের এক ধারে পূর্ব বাংলা আর এক ধারে পশ্চিম বাংলা। তার রক্তের এক স্রোত পদ্মা আর এক স্রোত গঙ্গা। আর কোলের কাছে এই মেয়েটা, এই ঝিনুক, সে তো পূর্ব বাংলার লাঞ্ছিত অপমানিত আত্মা। তাকে নিয়ে সে কলকাতায় চলেছে।
হঠাৎ প্রাণের ভেতর কি হয়ে গেল কে বলবে। বড় মায়ায় ঝিনুককে সে বুকের কাছে নিবিড় করে টেনে আনল। পুকুর পাড় থেকে একসময় হেমনাথের গলা ভেসে এলো, আর দেরি করিস না রাজেক, নৌকো ছেড়ে দে। এই সারি বড় কর্তা। একটু পর জলে বৈঠা পড়ল। একটানা বাজনার মতন ছপ ছপ শব্দ কানে আসতে লাগলো। নৌকো ভাসল অকুলে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, কেয়াপাতার নৌকো যদি এখনো শুনে না থাকেন তাহলে পুরো উপন্যাসটা প্রথম থেকে আপনারা শুনতে শুরু করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যদি গল্প পাঠ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আর আপনারা যদি আগামী খণ্ড শুনতে চান, তৃতীয় খণ্ড, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সেই হিসেবে আমি শুরু করব। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।